দাঁড়াও, বদনাম কাকে বলে তোমাকে আমি এবার দেখাচ্ছি। চলো চলো আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে বাইরে গেলে দেখতে পাবে। চলো চলো বলছি। খালি না, হ্যাঁ, বড় বড় কথা। বড্ড শিক্ষার বড়াই তোমাদের। এবার সবাই দেখুক, সবাই দেখুক আমার শিক্ষিত বাপের মেয়ে তার শাশুড়িকে কি করে এত বড় মিথ্যে কথা বলে। সবাই দেখুক। ভগবান, এই মেয়ে আর তার বাপ মিলে আমার জীবনটা করে নরক বানিয়ে দিল। আজকে আমি শেষ দেখবো, তবে ছাড়বো। দাঁড়া মা, আমার কথাটা শুনুন। আমায় ছেড়ে দাও, একটু শান্ত ছেড়ে দাও আমাকে। আপনি ছাড়ো। ছাড়ো মাকে। অনেক অনেক সহ্য করেছে আমার মা। তোমার মতো মেয়েকে না একদম উচিত শিক্ষা দেওয়া হয়েছে, আর তোমাকে তো এরকম ভাবে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ দিদি, দিদি আপনি আমায় বলুন আমি যা করেছি ঠিক করিনি। একদম একদম ঠিক করেছেন, যা করেছেন একদম ঠিক করেছেন। এই রকম মেয়েদের এরকম শিক্ষা দেওয়া উচিত। দেখুক সবাই, দেখুক, তবেই তো এই সমাজের অন্য বউরা কোনোদিন তার শাশুড়িকে মিথ্যে কথা বলার সাহস পাবে না। এদিকে এসো, এদিকে এসো। আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, তুমি ঘরে ঢুকবে না, তুমি ঘরে ঢুকবে না। আমি তোমায় বারণ করে দিচ্ছি। ঘরে যদি ঢোকার চেষ্টা করো না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ চল। বাবা, কালের ভাড়া দিয়েছি আমি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কালে কালে যে আরো কত কি দেখবো কে জানে। এইরকম মেয়েদের এরকম শিক্ষা পাই। এইরকম ইন্দ্র ফিরুক আছে, ইন্দ্র ফিরুক, তা হেস্ত নেস্ত করবো তবে ছাড়বো। এই বলে দিলাম আমি তোমাকে। শোনা, চলে আয় ঘরে। দিদি, কি হচ্ছে তোমার? ওঠো ওঠো ওঠো। কি হচ্ছে বলো না। বসো। কি হচ্ছে? সেরকম কিছু হয়নি। সেরকম কিছু না বললেই হলো। আমি ভেতর থেকে অনেক চেঁচামেচি শুনেছি। তুমি বলো না গো, কি হয়েছে? কি হয়েছে বলো না। বলো না কি হয়েছে, বলো বলো না। আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে নির্মলা। কি বের করে দিয়েছে? মামার বাড়ি নাকি? বের করে দিলাম। শোনো না, আমি যাচ্ছি। দিদিরা বাজারে গেছে হোটেলের জন্য সবজি আনতে। আমি ওকে ডেকে আনছি, তারপর দেখাচ্ছি তোমার শাশুড়িকে কত ধানে কত চাই। নির্মলা শোনো আমার কথাটা। তুমি কোথাও যাবে না। তুমি কাজে যাচ্ছিলে, কাজে যাও। আমি মায়ের সাথে কোনো ঝামেলা করতে চাই না। তোমার দাদা ফিরুক, তারপর যা হওয়ার হবে। আমাকে একবার দিদিকে ডাকতে দাও। আমি বললাম তো নির্মলা, তুমি কাজে যাও। এত অশান্তি আমার আর ভালো লাগছে না। মা, মা, মা শোনা তো তোদের নতুন বাড়িতে গেছে। নতুন বাড়িতে হঠাৎ কেন? জানি না, দিদার মুখেই শুনলাম। তখন থেকে না খুব টেনশনে ভুগছি রে। টেনশন? কিসের টেনশন? আসলে রানাদা আমাকে ফোন করেছিল জানিস তো। তিথিদিকে নিয়ে রানাদা ডক্টরের কাছে এসেছিল টেস্ট করাতে। আর তিথিদির পেটে না খুব ব্যথা উঠেছিল কালকে রে। আর সেই জন্যই রানাদা আমাকে বলেছিল ৩,০০০ টাকা ধার দিতে। আর সেই টাকাটাই আমি মায়ের থেকে মিথ্যে বলে রানাদাকে দিয়েছি। হ্যাঁ, আমি শুনেছি সোনার মন্দিরা ওই টাকা নিয়ে আর তিথিদের নিয়ে আলোচনা করছিল। এই, রানাকে কেন টাকাটা দিতে গেছিস তুই? সব বিষয় নাক গলাস কেন তুই? আরে এই পরিস্থিতিতে রানাদাকে আমি সাহায্য করব না? একবার ভেবে দেখতো, তিথিদি আর তিথিদি বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? আরে বাবা, বাচ্চাটা তো কোনো দোষ করেনি রে। বাচ্চাটা কোনো দোষ করেনি তো। আর টাকাটা দেওয়ার সময় আমি বৌদিকে নিয়ে গেছিলাম ওদের সাথে দেখা করানোর জন্য। ও, এইবার বুঝতে পেরেছি নীরা কেন নির্মলাকে দিয়ে দুপুরের খাবারটা পাঠিয়েছিল। দাদা, বৌদির কিন্তু এতে কোনো দোষ নেই। বৌদি আমার কথায় তিথিদির সঙ্গে দেখা করতে গেছিল। এতদিন ধরে এতভাবে চেষ্টা করেও নীরাকে রানাদের কাছ থেকে সরানো গেল না। আজ তো কিছু একটা করতেই হবে। দাদা, কি রে, কি ভাবছিস তুই? হ্যাঁ, না কিছু না। এই শোন না, মা যদি ঘুণাক্ষরেও টের পায় তাহলে কিন্তু তুলকালাম বাঁধিয়ে ছেড়ে দেবে। যে করেই হোক মায়ের হাত থেকে তুই বৌদিকে বাঁচিয়ে নিস প্লিজ দাদা, প্লিজ। একদম ডাকতে যাবি না, থাক বাইরে পড়ে। মিথ্যে কথা বলা শাস্তি কাকে বলে একটু টের পাক। ছাড়বো না তো আমি। দাঁড়া না, ইন্দ্র ফিরুক, মজাটা কি দেখাতে হয়। আরে বাবা, মাথা ধরে গেল এত ঝামেলা। বিকেলে চা খাওয়া হয়নি আমার। মা, এতে এত সমস্যার কি হলো বলো তো? তুমি তো নিজের ছেলের বাড়িতেই আছো, এত চিন্তা কেন করছো? রান্নাঘরে তো সব সাজানোই আছে। যাও না, এক কাপ কড়া করে চা করে দাও না আমার। ঠিক আছে, এক্ষুনি আনছি। যা। হে
বাবা মা দেখো, এক জায়গায় সবজি আর এক জায়গায় বটি। বোঝো সত্যি গুণধরী। বাবা কি রে মা, বল বল বল। 3 রকমের বিস্কিট, আবার এক ডিব্বা ভর্তি করে চিনি। হবে না, বরের কাঁচা পয়সা, কাউকে তো হিসেব দিতে হচ্ছে না, যথেচ্ছাচার করছে যথেচ্ছাচার। দেখে যা এইসব আবার বাপের বাড়িতে চালান করছে কিনা। সেই কত আনাজ। কিন্তু চা পাতাটা কোথায় বলো তো? তো জানা, ওই তো মহারানী আছে, গিয়ে জিজ্ঞেস কর, বৌদি তোমার চা পাতা কোথায়। ও মা, তুমি একটা কাজ করো না, বাইরে যারা হোটেলটা চালায় না, তুমি তাদের কাছ থেকে একটু চা পাতা নিয়ে এসো না। কি যে বলিস, অন্যের বাড়িতে চা পাতা চাইতে যাবো? যা। আরে তুমি বুঝতে পারছো না? কি? এইভাবেই তো তুমি এলাকার মানুষগুলোর সাথে গুডউইল তৈরি করবে। দেখো, তুমি যে এত বড় মনের মানুষ, এত ভালো মানুষ, এটা তো সবাই জানতে পারবে তাহলে, তাই না? আর এমনিতে বৌদি যা চিজ, সবার কাছ থেকে সিম্পেথি নিয়ে নেবে। আর বলবে যে আমার শাশুড়িটা এখানে এসে শুধু আমার উপর অত্যাচার করে। মা, তুমি নিশ্চয়ই অত্যাচারী শাশুড়ি হিসেবে নিজের বদনাম করতে চাও না। দেখো, এটার জন্য তোমাকে কিন্তু এলাকার সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এমনিতেও বাড়ির মালিকের বউয়ের সাথে তো তোমার ভালো সম্পর্ক হয়েই গেছে, সেই রকম ভাবে আস্তে আস্তে সবার সাথে ভালো সম্পর্ক করে নাও। আর সবাইকে বলবে ছেলে বাড়ি নেই বলে বৌমা শাশুড়িকে একটু চাও করে দেয়নি। সোনা, এটাতে তুই একদম ঠিক বলেছিস। কেউ আছেন ভেতরে? ভেতরে কেউ আছেন? কি হয়েছে? হোটেল তো বন্ধ হয়ে গেছে দিদি। না মানে আমি নীরার শাশুড়ি। ও মা, আপনি আসুন আসুন, ভেতরে চলুন। অবশ্য গরিবের ঘর, ভেতরে আর কি বা নিয়ে যাব, সহায় সম্বল বলতে কিছু নেই। তবু আসুন আসুন, ভেতরে আসুন। ও মা, আপনি কি বলি, আর আমার তো আর আপনার মতো একটা ছেলেও নেই যে আমার পাশে দাঁড়াবে। বাইরে থেকে দেখলে এমনটা মনে হয় ভাই, ভেতরে ঢুকলে দেখবেন আমিও এক নৌকারই যাচ্ছি। যাকে আমি না আসলে একটু চা পাতা চাইতে এসেছিলাম। ছেলের বাড়ি এসেছি, বৌমামা এক কাপ চা এখনো দেয়নি, একটু চা পাতা যদি। কি 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 বলছেন? নীরা তো সেরকম মেয়ে নয়। ওই যে বললাম ভাই, বাইরে থেকে দেখে বুঝতে পারা যায় না। আসলে কি জানেন তো, চকচক করলেই তো আর শোনা হয় না। আমারও ভালোই মনে হয়েছিল, তাই তো ছেলের সঙ্গে বিয়েও দিয়েছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে তত খোলসটা ভেঙে চুরে আসল চেহারাটা বেরিয়ে পড়ছে। আর আমাকেও ঝামেলা মেটাতে নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। আসলে বাইরে থেকে দেখে তো কাউকে কিছু বোঝা যায় না। নীরাকে, ওর বাবাকে দেখে তো খুব ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ বলেই মনে হয়। ওই তো বাবাই তো সারাক্ষণ মেয়ে আর বাপ মিলে যুক্তি করে যাচ্ছে, জানেন তো। আমার এই ছেলেটাকে তো হাত করিয়ে নিয়েছে, এখন আমার নজর পড়েছে আমার ছোট ছেলের ওপর। নিজের আরেকটা বোনকে তার ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। আমি কি করে একা এত ঝামেলা সামলাই, আপনি আমার বলুন তো। একা মানুষ, আমি কষ্ট করে এদের বড় করেছি, স্বামীকে অল্প বয়সে হারিয়েছি। আমি কত দিক সামলাবো বলুন তো। না না, শুনুন না, বলছি আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না। ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন তো, বসুন, শান্ত হয়ে বসুন বসুন। আমি দেখছি, চা পাতা নিয়ে আসছি, আপনি বসুন।
রিমা বৌদি, রিমা বৌদি, হ্যাঁ বলো। এই তো এই মাসে ওয়াশিং মেশিনে ইনস্টলমেন্টটা ডিউ, আমি নিতে এসেছি। ও কিন্তু তোমার দাদা তো এখনো বাড়ি ফেরেনি গো। তুমি একটু কালকে সকালে আসবে ভাই, তাহলে আমি তোমার দাদার থেকে না টাকাটা নিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কালকে সকালেই আসবো। এখন আমি আসি তাহলে। নীরা, তুমি এখানে একা একা বসে আছো কেন? কিছু হয়েছে? না না, ওই এমনি বসে আছি। কোনো অসুবিধে হলে না আমাকে বলতে পারো কিন্তু। শোনো না, আমি না রিন্টু চিন্টুকে পড়াতে বসিয়ে এসেছি তো, একটু সামনে দিয়ে আসি। হ্যাঁ আমি আসছি, তুমি কোনো দরকার হলে আমাকে ডেকো, কেমন? হ্যাঁ হ্যাঁ। নতুন বৌদি, কিছু হয়েছে আপনার? মানে কোনো অসুবিধা? আপনি আমাকে বলতে পারেন, বাড়ির যদি কোনো রান্নার জিনিসপত্র লাগে বা ফ্রিজ টিভি, আমি ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেবো। রবি, আমার এখন কিছু লাগবে না, পরে দরকার হলে নিশ্চয়ই তোমাকে বলবো। আচ্ছা আচ্ছা, রিমা বৌদির কাছে আমার নাম্বারটা আছে। হ্যাঁ, মানে আপনার যখন কোনো অসুবিধা হবে আপনি আমাকে ফোন করবেন, আমি ঠিক তখনই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, জানাবেন কিন্তু আমাকে। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ যেমন নির্লজ্জ বাবা, সেরকম তার নির্লজ্জ মেয়ে। ও কি নির্লজ্জের মতো ভুলভাল বানান লিখেছে। কাকু, আয় আয়, না না বস বস। না না না, বসবো না। আরে বস না। বলছি তোমাকে একটা কথা জানাতে এসেছি। সেটা হচ্ছে তিথিকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, টেস্টগুলো করালাম। ডাক্তার বলল চিন্তার কোনো কারণ নেই। তা ডাক্তার আর কিছু বললেন? তোমাকে তো জানাতেই ভুলে গেছি, কালকে রাত্রিবেলা হঠাৎ করে তিথির খুব পেটে ব্যথা উঠেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। সে কি, এটা তো আমাকে আগে জানানো উচিত ছিল। আমি তোমাকে অকারণে বিরক্ত করতে চাইনি, একেই তো দিনরাত তোমার উপকারেই বেঁচে আছি। পাকা পাকা কথা বলিস না তো। আচ্ছা একটা কথা বল, তুই যে এই ডাক্তার দেখালি, টেস্ট করালি, তা এতগুলো টাকা পেলি কোথায়? সংসার চালানোর জন্য বিথির কাছ থেকে তিথি কিছু টাকা নিয়েছিল, ওটা নিলাম। আর টেস্টের জন্য বিশুর কাছ থেকে কিছু টাকা নিয়েছি। বিশু ছেলেটা খুব ভালো ছেলে, কোনো তুলনাই হয় না। নীরাকেও তো ওই ডেকে আনলো। ও, নীরার সঙ্গে দেখা হয়েছে? বাহ, খুব ভালো। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে বিশুর থেকে টাকা নেওয়াটা কি ঠিক হলো? আমাকে তো জানানো উচিত ছিল। হাজার হোক, ওটা নীরার শ্বশুর বাড়ি, তাই বলছিলাম আর কি। কাকু, একটা কথা বলার ছিল। তা এত আমতামতা করছিস কেন? যা বলার আছে বল না। বলছি বিশুর সাথে মনের বিয়ে হলে খুব ভালো হতো। শাট আপ! এই বিষয়ে একটা কথা বলবি না। কাকু, তুমি বুঝতে পারছো না, এতে মন বিশু দুজনেই খুব ভালো থাকবে। আর মনের জন্য বিশুর থেকে আর ভালো ছেলে পাওয়া যাবে না। না না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। আমি তোকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এক মেয়েকে ও বাড়িতে বিয়ে দিয়ে আমি যা ভুল করেছি, আর এক মেয়ের বেলায় আমি তা করব না।
ইন্দ্র আর বিশু এদের দুজনের মধ্যে কোনো মিলই নেই কাকু। ইন্দ্র মানুষ হিসেবে বিশুর নখের যোগ্যও নয়, বিশ্বাস করো। ওদের মা আমাকে কি বলেছে জানিস? আমি নাকি সম্বন্ধ ভেঙে দিয়ে বিশুর সঙ্গে মনকে গচাতে চাইছি। নীরার নতুন বাড়ি থেকে অপমানিত হয়ে আমায় চলে আসতে হয়েছে। ওই মহিলা আমাকে যা বলেছে তারপর এইসব কথা বলে তুই ওনাকে সত্যি প্রমাণ করতে চাস? তারপর নীরাকে কি সইতে হচ্ছে সেটা দেখতে পাচ্ছিস তুই? এরে বাবা যদি শেষদের সম্পর্কের কথা শুনে এত রিয়াক্ট করে, তাহলে আমার আর আবিরের সম্পর্কের কথা শুনলে কি করবে? নীরা, ভর সন্ধ্যেবেলা এখানে বাইরে বসে কাঁদছো কেন? কি হয়েছে? মা এসে ঝামেলা করেছেন, আর তারপর এই তো দাদা চলে এসেছে। মা মা দাদা চলে এসেছে। এই চেঁচানোর কোনো দরকার নেই, আমি সব কথা শুনে এসেছি। এই ঝামেলার জন্য আমি তৈরি। এইদিকে শোন ইন্দ্র, পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি, ঘরের ভেতর চল, তোর সঙ্গে আমার কথা আছে। বৌমা যেন ভেতরে না আসে, আমি পত্র পাঠাচ্ছি, উঠোন থেকে ওকে আমি বাপের বাড়িতে বিদায় করব। হ্যাঁ, আর আমিও মায়ের সাথে একমত। মা তুমি এদিকে শোনো তো। কি কি আমাকে একটু শান্ত হয়ে বলো না, ঘটনাটা কি ঘটেছে? বলার কি আছে? তুই জানিস তোর এই বউ কত বড় মিথ্যেবাদী? সমানে জিজ্ঞেস করে গেছি সারাদিন ছিলে কোথায়, সারাক্ষণ আমায় বলে গেল বাড়িতে ছিলাম মা, বাড়িতে ছিলাম মা। তারপর যখন তোর ওই বাড়িওয়ালার বউ এসে বলল যে মিটার রিডিং করার লোক এসে ফিরে গেছে, বাড়িতে কেউ ছিল না, ব্যাস সঙ্গে সঙ্গে সমস্ত ফাঁস হয়ে গেল। কোথায় গিয়েছিল জানিস? এই যে রানার সঙ্গে যোগাযোগ রাখায় তোর এত আপত্তি, সেইখানে গিয়েছিল। আর সঙ্গে গিয়েছিল বিশু। শুধু তাই না, বিশু আর অমিরে যুক্তি করে বিশুকে দিয়ে আমার থেকে 3000 টাকা নিয়েছে ওই রানার জন্য। তুই ভাব, সবাই মিলে কেন আমাকে এত মিথ্যে বলে? হ্যাঁ, কেন এত মিথ্যে বলে আমায় বলতে পারিস তুই? মা তুমি যা যা এতক্ষণ বললে সেগুলো বিশ্বময় সব জানিয়েছে। আর এতে নীরার কিছু করার ছিল না, ওর কোনো হাত নেই। মা তোমাকে বলে রানা যে টাকাটা নিয়েছিল সেটা নীরা জানতো না। আর বৌদি যে মিথ্যে বললো সেটা? এই ছোট্ট একটা বিষয় নিয়ে যাতে ঝামেলা না হয়, সেই জন্য আমি দি ভাইয়ের ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম। মা আসল ঘটনা কিন্তু বিশু শুরু করেছে, আর ও কিন্তু সেটা স্বীকারও করে নিয়েছে। নীরাকে ওই ফোন করে নিয়ে গেছিল। তুই কি কোনোভাবে তোর বউয়ের কোনো দোষ দেখতে পাস না ইন্দ্র? তুই জানিস একটু আগে এখানে কি হয়েছে? জানিস, আমি নিজের চোখে দেখেছি একটা ছেলের সঙ্গে এখানে কি ঝলিয়ে কথা। নিজের কানে শুনেছি, নাম্বার দেওয়া নেওয়া হচ্ছিল। ওটা রবি ছিল, সেলসম্যান রবিতা। ও তো এখানে আসে ইনস্টলমেন্টের টাকা নিতে, তখনই বোধহয়। তুমি কেন বলছো মাঝখানে কথা? আমি তোমাকে ডাকলাম আমাদের মাঝখানে কথা বলবার জন্য? শোন ইন্দ্র, এখনো বলছি সাবধান হ। বাইরে বাইরে ঘুরিস, শেষে কিন্তু কাপুরুষের মতো দেখবি যে বউ এর হাত ওর হাত ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা তুমি একটু চুপ করো। তুমি 1000 বার বললে আমি মেনে নিতে পারবো না যে নীরার চারিত্রিক দোষ আছে। তুই সবার সামনে বউয়ের হয়ে আমার ওপর গলা তুলে কথা বললি ইন্দ্র?